তাহলে আপনারা আমাকে একটু সময় দিন, আমি একটু দরজা থেকে পরিষ্কার শুরু করি। এটা বলে অভিনব দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে গেল। এই সময় সবাই আপসের মধ্যে কথা বলছিল, আর কেউ খেয়ালই করছিল না অভিনব কি করছে। ওদিকে অভিনব দরজার কাছে এসে দরজাটা বন্ধ করে দিল। তারপর সে চাবিটা বের করে নিজের পকেটে রাখল এবং আবার সবার দিকে তাকাল। এবার তালি বাজানোর পালা অভিনবের ছিল। তো বন্ধুরা, যদি মজা হয়ে থাকে তাহলে একটু এক্সারসাইজ করে নেওয়া যাক। এটা বলতেই অভিনবের মুখে হাসি ফুটে উঠল। এক মেয়ের আগে তার দিকে তাকিয়ে বলল, কি আজে বাজে কথা বলছো? অভিনব মনোজিতের দিকে তাকিয়ে দেখল সে আরেকটা মেয়ের সঙ্গে জোর করে কিছু করার চেষ্টা করছে। সে তো অভিনবের কথা শুনেইনি। অভিনব মনোজিতের কাছে গিয়ে যেই মনোজিত মেয়েটার কাঁধে হাত রাখতে যাচ্ছিল, অভিনব তার হাত ধরে তাকে পিছনে টেনে নিল। মেয়েদের সম্মান করতে শিখো, অভিনব কটাক্ষ করে বলল এবং মনোজিতের হাত শক্ত করে মুচড়ে দিল। সবাই দৌড়ে অভিনবের দিকে এগিয়ে আসতে লাগল। অভিনব মনোজিতের ঘাড়ে আঘাত করল এবং মনোজিত মাটিতে পড়ে গেল। অভিনবের আঘাতের পর মনোজিতের শ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছিল। যখন বাকিরা অভিনবের ওপর হামলা করতে যাচ্ছিল, তখন সেখানে থাকা মেয়েরা নিজেরাই 2 পা পিছিয়ে গেল। অভিনব একজন ছেলের পেটে লাথি মারল এবং আরেকজনের হাত ধরে তাকে নিজের দিকে টেনে এনে তুলে মাটিতে আছাড় মারল। একটার পর একটা সে ছেলেদের মারতে থাকল। কিছুক্ষণ পর সব ছেলেদেরই অবস্থা খারাপ হয়ে গেল। অভিনব তাদের মদের নেশা তো নামিয়েই দিল, তবু তারা মাটিতে পড়ে রইল। এটা দেখে বাকি মেয়েরা রাগান্বিত হলেও শুধু সেই এক মেয়ের মনেই শান্তি ছিল, যার সঙ্গে মনোজিৎ জোর জবরদস্তি করেছিল। যখন অভিনব ক্লান্ত হচ্ছিল না এবং আবার মনোজিতের ওপর হাত তুলতে যাচ্ছিল, তখন মনোজিৎ ভয়ে হাত জোর করে অভিনবের সামনে কাকুতি মিনতি করতে লাগল। সে বলল, মাফ করে দাও ভাই, প্লিজ মাফ করে দাও। না তো এটা হেড অফ সেক্রেটারিজের অফিস, আর না আমি হেড অফ সেক্রেটারির ওপরে। আমরা তো শুধু তোমার সঙ্গে মজা করছিলাম, যেমন আমরা সব নতুন লোকদের সঙ্গে করি। মনজিতের মুখ থেকে এই কথা শুনে অভিনব তার মুষ্টি থামিয়ে দিল এবং জোরে হেসে উঠল। এদিকে মনজিৎ তার বাকিদের সাহায্যে উঠে দাঁড়াল এবং অভিনবের দিকে তাকিয়ে বলল, তুমি তুমি কে? মনজিৎ খুব মনোযোগ দিয়ে অভিনবকে দেখছিল। অভিনবও হেসে বলল, আমি তোমার কাল। যাই হোক, আজকের জন্য এতটাই ডোজ যথেষ্ট। এখন তুমি আর তোমার এইসব চেলারা মিলে এই জায়গাটা পরিষ্কার করো। আমাকে হেড অফ সেক্রেটারির সঙ্গে দেখা করতে যেতে হবে। অভিনবের এই কথা শুনে ছেলেরা চমকে উঠল। অভিনব তাদের মুখে স্পষ্ট বিরক্তি দেখতে পাচ্ছিল। সে বলল, কি হলো? তোমরা কি এটা পরিষ্কার করবে না? করব। কে বলেছে করব না? অবশ্যই করব। আপনি যদি আর কিছু করাতে চান সেটাও বলুন। এই সময় মনজিৎ বলল। অভিনব মনজিতের দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নিয়ে বলল, এই হলে যা কিছু হয়েছে সেটা এই হলের মধ্যেই থাকা উচিত। বাইরে কাউকে বলার দরকার নেই। যদি কেউ জিজ্ঞেস করে, বলবে তোমরা আমার সাথেও সেই একই ব্যবহার করেছিলে যেটা তোমরা অন্য নতুনদের সঙ্গে করো। আপনি যেমন বলবেন ভাই, মনজিৎ বলল। অভিনব তাকে দেখে হেসে বলল, এখন কেউ বলবে হেড সেক্রেটারির অফিস কোথায়? অভিনব কথা শেষ করার আগেই মনজিৎ বলল, পঞ্চম তলায় ভাই, লিফট থেকে বেরিয়েই বাম দিকে। এদিকে অভিনব তাদের ছেড়ে আবার লিফটে চলে গেল। সে 5ম তলায় নেমে এবার সোজা হেড অফ সেক্রেটারির অফিসে পৌঁছে গেল। সে দরজায় নক করতেই ভেতর থেকে একটা মিষ্টি গলার আওয়াজ এলো, কামেন। অভিনব দরজা খুলে ভেতরে ঢুকল। সে দেখল এই হলটা আগের হলের থেকেও বেশি বড় এবং দেখতে অনেক সুন্দর। এই সময় টেবিলের ওপারে বসে থাকা এক মেয়ে জিজ্ঞেস করল, হাউ মে আই হেল্প ইউ? অভিনব মেয়েটার দিকে তাকাতেই তাকে চিনে ফেলল। ওই মেয়েটা আর কেউ নয়, তার সেক্রেটারি রানী। এটাই সেই মেয়ে যাকে সে সেদিন হোটেলের দিকপালের সঙ্গে দেখেছিল। অভিনব এক পা এগিয়ে এসে বলল, জি, আমি অভিনব শর্মা। আমি আকরাম স্যারের কোম্পানি থেকে এখানে ট্রান্সফার হয়ে এসেছি। আমাকে এখানে সেক্রেটারির পজিশন অফার করা হয়েছে। রানী মাথা নেড়ে তারপর টেবিলে রাখা ফোন তুলে কারো নম্বরে কল করে বলল, হ্যালো জাসপ্রীত, কাম টু মাই ক্যাবিন।
এটা বলে রানী ফোন রেখে অভিনবের দিকে তাকিয়ে বলল, জাসপ্রীত তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেবে এবং তোমাকে তোমার কোম্পানির অফিস ডেস্কে নিয়ে যাবে। কিন্তু আমি তো এখানে সেক্রেটারি পদের জন্য কাজ করতে এসেছি, তাহলে সে আমাকে অন্য কোথাও কেন নিয়ে যাবে? অভিনব সঙ্গে সঙ্গে বলল। সে বুঝতে পারছিল না কেন তাকে ডেস্কে পাঠানো হচ্ছে। এই সময় রানী বলল, হ্যাঁ, তুমি সেক্রেটারি পদের জন্য এসেছ, কিন্তু এখন কোম্পানিতে কাজ কম আর সেক্রেটারি বেশি, তাই আমি তোমাকে সেক্রেটারি হিসেবে রাখতে পারছি না। তবে হ্যাঁ, আমাদের একটা সিস্টার কোম্পানি আছে যেখানে একজন ম্যানেজারের দরকার, তুমি সেখানে পোস্ট হতে পারো। এদিকে যখন অভিনব অবাক, তখন ওদিকে দিকপালও তার হোটেলের পার্সোনাল সুইটে বসেছিল। আমি বলেছিলাম আমাকে একটা ছবি চাই। স্যার, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু পুরো গুরগাঁওতে কেউ জানে না টাইগার দেখতে কেমন। ঠিক তখনই তার ঘরের দরজা খুলে গেল। সামনে ঈশান্ত দাঁড়িয়েছিল। ঈশান্ত সেই ছেলেটাই যে অনন্যাকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিল এবং পরে অভিনবের হাতে মার খেয়েছিল। তার হাতে একটা ছবি ছিল। ঈশান্ত সেই ছবিটা সঙ্গে সঙ্গে দিকপালের হাতে দিল। যেই দিকপাল ছবিটা দেখল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে নিজের চশমা খুলে ফেলল। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।